ওনারশিপের ব্যাপারটা যখনই দেখছেন যে অনেক বড় বিপদ এসে গেছে সামনে, তখনই হয়তো ওনারা একজন বলছেন যে তিনি ব্যক্তি মানুষ হিসেবে করতে পারেন। তবে সিরাজ ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে এই কাইয়ুম উনি তো এত বড় একজন নেতা না, উনি একজন কমিশনার, তার উপরে অনেক ধরনের স্তরে স্তরে অনেক ধরনের নেতা আছেন। তো তাদের যদি কোনো নির্দেশনা না থাকে, তার যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেই ফেলেছেন যে তথ্য প্রমাণাদি আছে দেখে আমি এটা বলছি, কিন্তু পুলিশ কিন্তু চুপ ছিল। পুলিশ ওই 4 জনকে নিয়ে ব্যস্ত, তাদেরকে একজনকে ওনারা কারাগারে পাঠিয়েছেন, 3 জনকে 8 দিনের রিমান্ডে দিয়েছেন, তাদেরকে কিভাবে কোন পর্যায়ে নিয়ে এসেছেন আমরা সেই গল্পগুলো দেখছি এবং সেগুলোও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। কিন্তু ওনারশিপের জায়গায় এখানে যদি আপনার ব্যক্তি মানুষ হিসেবে যদি ঘটনা ঘটেই থাকে, সেটা তদন্তের মাধ্যমেই বের হয়ে আসবে। ব্যক্তি মানুষ হিসেবে এখানে ওনারশিপটা আমার মনে হয় না আমাদের বাংলাদেশের জনগণ গ্রহণ করবে, কেন একটা দলীয় পরিচয়। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আপনিও করেন, আমরা কিন্তু একটা কমিউনিটিতে বিলং করি। এখন আমি যদি শিক্ষা সংক্রান্ত কোনো কিছু ঘটিয়ে ফেলি, সেখানে কিন্তু আমার বিভাগ চলে আসবে, আমার বিশ্ববিদ্যালয় চলে আসবে, কেবলমাত্র আমি ব্যক্তি মানুষ সেখানে আমি চলে আসবো না। সেখানে রাজনৈতিক দলটা আরো বড় বিষয়, যারা আমাদেরকে মনে করেন যে গণতন্ত্র রক্ষার জন্য তারা আছেন, তাহলে সেইখান থেকে যদি এই ধরনের অ্যাকিউজ করা হয়, তখন তারা একটা উপায় বের করবে, রাজনৈতিকভাবে কৌশলী হচ্ছেন যে না, এটা আমরা ব্যক্তি মানুষ হিসেবে দেখব, তখন আমরা দলীয় বিবেচনা নিব না। আর সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা অবশ্যই অন করছেন এখনো, এবং অন্যান্য যারা আছেন জামাতের নেতা তাদেরকেও ওনারা অন করছেন, কেন ওনারা 20 দলীয় জোটের মধ্যেই আছেন। আমরা আসছি আরো একবার, তবে একটা ছোট্ট তথ্য ভুল রয়ে যাচ্ছে বোধহয় ডক্টর সাদেক আলীম, সেটা মহাজোট সরকার এখন ক্ষমতায় নেই, এখন আওয়ামী লীগ সরকার আছে, 5 জানুয়ারি নির্বাচনের পর 14 দলীয় জোট সরকার, এবং 71 জানুয়ারি বিরতির সময় হয়েছে। ফিরে আসছি এক্ষুনি। 71 জানুয়ারি এবং আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আর আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। আমি একটু জানিয়ে রাখি, আমাদের সাথে বাড়িধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছে নাজমা আক্তার, সভাপতি যুব মহিলা লীগ, এবং আরো অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমি আশা করছি যে তাদের দুজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। নাজমা আক্তার এবং ফাহিমা নাসরিন মুন্নি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে একসাথে আপনারা সবাই যদি এই আলোচনায় অংশ নেন, এবং যে প্রসঙ্গে যেতে চাই, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে যেতে চাই। বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি প্রতিক্রিয়া এসছে, তার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি প্রতিক্রিয়া এসেছে আসলে, যে তিনি আজকে বলেছেন যে সন্দেহভাজন হিসেবে তিনি কমিশনার কাইয়ুম তার নামটি বলছেন এই বিদেশি হত্যা বা তাবেলা সিজার হত্যা মামলার আসামি হিসেবে। বিএনপির অবস্থানটি এক্ষেত্রে আসলে কি, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি? এরকম বক্তব্যে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ অতীতেও আমরা দেখেছি যে কোনো ঘটনা এবং দুর্ঘটনায় প্রথমে বিএনপি এবং বিএনপি জোটে যারা আছেন আমাদেরকেই সবসময় দায়ী করে বক্তব্য দিয়ে আসছেন আওয়ামী লীগের নেতা, মন্ত্রী এবং একদম সরকারের উচ্চ পদে যারা আসীন আছেন তারা। তো এখানে আষাঢ়ে গল্প বা কাল্পনিক কোনো কথা এভাবে না বলে, যেহেতু একটি জিনিস এখন তদন্তাধীন, একটা ঘটনা ঘটে গেছে, অতীতে যেই একটার পর একটা হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে নিকট অতীতে, একটিরও সুষ্ঠু তদন্ত কিংবা সুরাহা এখনো হয়নি। প্রকৃত হত্যাকারীদের ধরতে সরকার যখন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তখন একটি তদন্তাধীন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যদি কথা বলেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে যারা আমাদের নিরাপত্তা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আমি একটু থামাচ্ছি আপনাকে, কারণ আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। আমি আমাদের প্রযোজনা দলে যারা আছেন তাদের কাছ থেকে একটু নির্দেশনা চাচ্ছি। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির শব্দটি কি কোনো রকম ভাবে ঠিক করা যাবে কিনা? এখন শোনা যাচ্ছে? আমি একটু পরে আসছি আমি আপনার কাছে, একটু যান্ত্রিক মানে সমস্যাটি যদি আমরা এর মধ্যে শেষ করে নিতে পারি। নাজমা আক্তার, আশা করছি আপনার কথা আমি শুনতে পাবো। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি যেটি বলেছেন তা থেকে যেটুকু বোঝা গেল যে এটি একেবারেই একটা অবধারিত বিষয় হয়ে গেছে, যে কোনো অন্যায়, যে কোনো অপরাধের সাথে বিএনপি বা বিএনপির জোটের যারা রয়েছেন, শরিক যারা রয়েছেন, তাদেরকে কোনো না কোনো ভাবে সরকার সম্পৃক্ত করার অভিযোগ নিয়ে আসছে। নাজমা আক্তার, আপনি এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যে কারেন্ট ইস্যু সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আপনার যে 2 জন বিদেশি নাগরিককে হত্যা করা হলো,
এবং হত্যাকাণ্ডের কিন্তু 28 দিন পরে যে গোয়েন্দা সংস্থাগুলি তদন্ত করেছেন এবং তাদের প্রতিবেদন তারা সাংবাদিক সম্মেলন করে তারা দাখিল করেছেন এবং সেইখানে তারা বলেছেন যে তারা যাদেরকে ধরেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে তথ্যগুলি তারা পেয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং পুলিশের যে কর্মকর্তারা যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা কিন্তু কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেটি কিন্তু গোয়েন্দা সংস্থা এবং যাদেরকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে তথ্য এসেছে তার ভিত্তিতেই কথা বলেছেন। আর যদি মুন্নি আপা যে কথা বললেন যে কিছু হলেই বিএনপিকে জড়ানো হয়, কারণ বিএনপির অতীত ইতিহাস সেটিই বলে। আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই যে হত্যাকাণ্ডের রাজনীতি কিন্তু এখন নতুন না। 21শে আগস্ট যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমাদের জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে আমাদের আওয়ামী লীগের প্রতিটি নেতাকে এক জায়গায় সবাইকে হত্যা করার উদ্দেশ্যে যেভাবে গ্রেনেড হামলা চালানো হয়েছিল সেটিও কিন্তু করেছিল তৎকালীন বিএনপি সরকার। সে হাওয়া ভবনের পরিকল্পনা তৎকালীন তাদের উপমন্ত্রী, তার ভাই এবং লালবাগের একজন সংসদ সদস্য, কিছু তাদের সঙ্গে কিছু জঙ্গি সংগঠন। এখন কপাল দোষে হোক বা কপাল গুণেই হোক বিএনপির সখ্যতা হচ্ছে জঙ্গিদের সাথে। এখন এই যে আইএস এর কথা সবাই বলছেন যে বাংলাদেশে আইএস আছে কিনা এটা সরকার স্বীকার করছে না, কিন্তু আমি যদি বলি যে এই যে বাংলাদেশে যদি জামাত থাকে তো জামাতের তো অন্য একটি রূপ, সেটি আইএস। যদি বাংলাদেশে মানে হুজি বা আপনার আনসারুল্লাহ বাংলা টিম সবাইকে এখন তারা যখন কোনো জঙ্গি কর্মকাণ্ড ঘটায় সেই সকল জঙ্গি কর্মকাণ্ডকেই তো তাহলে বলতে হবে যে এটা আইএস করেছে, কারণ এখন যে আইএস একটি এখন বার্নিং ইস্যু। আইএস জ্বরে যাই বলা হচ্ছে, আমি একটু জানতে চাই আপনার কাছে যে যাই বলা হচ্ছে সেটির একটি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তো আসলে জনগণের সামনে দিতে হবে, কারণ এই যে অভিযোগ করা হচ্ছে যে অমুক অমুক জড়িত, তিনি তো এখন দেশেও নেই, সুতরাং তাকে আইনের আওতায় আনা সেই ব্যাপারটিও হয়তো আমরা দেখতে পাবো না। আমার প্রশ্নটি হচ্ছে সংশ্লিষ্টতা এবং সম্পৃক্ততা তার তো একটি সুনির্দিষ্ট প্রমাণ নিশ্চয়ই মানুষ দেখতে চায়। নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেই প্রমাণ আছে, তথ্য প্রমাণ ছাড়া নিশ্চয়ই এই ধরনের কথা বলা হচ্ছে না। আর দেখেন বিএনপি নেতৃবৃন্দ তো এর আগে অনেক দুর্ঘটনা তারা ঘটানোর চেষ্টা করেছে। আপনার আমেরিকার মতো জায়গায়, মার্কিন যুক্তরাষ্ট্রে তারা আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীবদের জয়কে হত্যা করার উদ্দেশ্যে তারা এফবিআই কে পর্যন্ত ভাড়া করেছিল এবং সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে সেই বিচার কার্যটি হয়েছে এবং তার সাজা হয়েছে। তো সুতরাং তারা তো এই ধরনের কর্মকাণ্ড করে অভ্যস্ত এবং আমাদের নেত্রীর উপরে 19 বার হামলা করা হয়েছে তাকে হত্যার জন্য এবং সেই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনো ভাবে এই জামাত বিএনপি জড়িত। এটি তো দিবালোকের মতো সত্য। বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, জঙ্গি হামলা হয়েছে, সবগুলি হয়েছে বাংলাদেশের প্রগতিশীল মানুষের উপরে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। আমি আপনার কাছে আসবো, আমি একটু অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির বক্তব্য শুনতে চাই। যদি উনি একটু কথা বলেন তাহলে সুবিধা হবে, যে আমি বুঝতে পারবো যে শব্দটি ঠিক মতন আসছে কিনা। আশা করছি আসবে, কিন্তু আসলে সত্যি আমি জানতে চাই যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান যখন বলেন যে এই হত্যাকাণ্ড যদি কেউ জড়িত থেকে থাকে তাহলে সেটি সে নেহায়েতই তার ব্যক্তিগত বিষয়, দল তার দায়ভার নেবে না, এর মানে কি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি? পরিষ্কার, কারণ এটা তো আমাদের যে প্রচলিত ফৌজদারি আইন আছে সেখানে পরিষ্কার বলা আছে, এটাকে বলে স্ট্রিক্ট লায়াবিলিটি। এখন একটা খুন হলো একজন কারো নির্দেশে, এখন যদি বলে সবাই যারা 500 জনের একটা অর্গানাইজেশন কিংবা 5000, 5 লক্ষ, 50 লক্ষ লোকের প্রত্যেকেই একইভাবে দায়ী, সেটা তো হবে না। এটা তো আইনের বিধান নয়, এটা যার যার ব্যক্তিগত বিষয়, যেমন স্ট্রিক্ট লায়াবিলিটি বলে থাকে। সিজারের মতন একজন ইটালীয় নাগরিককে মারা তো কারো ব্যক্তিগত অভিলিপ্সার কারণ হতে পারে না। আমি শুনতে পাইনি আপনাকে। আমি বলছি যে তাবেলা সিজারের মতন একজন ইটালীয় নাগরিককে হত্যা করার জন্য কেউ ব্যক্তিগতভাবে খুব আগ্রহী হবেন সেটি তো নিশ্চয়ই কারণ হতে পারে না। সেখানে যদি কোনো বৃহত্তর কারণ থেকেই থাকে, যেই হত্যা করেছেন তার নিশ্চয়ই কোনো বৃহত্তর কারণ আছে, তার সঙ্গে কি দলের নামটি জড়িত হয়ে যায় কিনা? চিলে ওই কান নিয়ে গেছে, এখন সবাই চিলের পিছন পিছন আমরা ছুটছি আর কি। এটার যে সত্যিকার অর্থে কি সাক্ষী, কি প্রমাণ, দেখেন আজকাল যে মোবাইল ফোন আমাদের দেশের অর্ধেকের প্রত্যেকের কাছে আছে, কোটি কোটি মানুষ আমরা এখন মোবাইল ফোন ব্যবহার করছি। এই ফোনটা এটা কিন্তু এক ধরনের অস্ত্রের মতন, এটা দিয়ে আপনার
ভিডিও করা যাচ্ছে, অডিও রেকর্ড করা যাচ্ছে, সবকিছু করা যাচ্ছে। এই সম্পর্কে তো অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় অলরেডি আসছে। কাজে আমরা এবং আপনারা, আমরা তো কেউই বোবা কিংবা কালা নই। আর ওই যে একটা কমন সেন্স বলে শব্দ আছে না, সবকিছুর পরও ওই পাবলিক পারসেপশনের যে বিষয়টা, এটাকে অবজ্ঞা করবার কোনো সুযোগ নেই। দেখা যাচ্ছে প্রথম থেকেই এই গত 6 বছর 7 বছরে এই সরকারের প্রতিটি ঘটনা, প্রতিটি যে কোনো একটা বোমা ফুটলো সামনে র্যাবের গাড়ি, পেছনে বিজিবির, ওই 92 দিনের অবরোধের সময় তখনও বলে দিলেন যে এখানে বিএনপি জামাতের লোক করেছে। অথচ দেখা গেছে পরবর্তীতে বিভিন্ন পত্রিকায়, প্রথম আলো, নিউ এইজ, এরকম বহু প্রথিতযশা সমস্ত পত্রিকাতে যে সরকারি দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিভাবে কত ঘটনার সাথে তারা জড়িয়েছিলেন। সাগর রুনির হত্যাকাণ্ড কি আজ পর্যন্ত সুরাহা হয়েছে? এই যে ব্লগার গুলো হত্যা হলো, তাদের সুরাহা করতে পেরেছে সরকার? আমি আসবো আবার আপনার কাছে আসবো। আপনারা আছেন আমাদের দুজনেই, আপনারা আমাদের সাথে আছেন। আমি আসছি আপনাদের কাছে। জনাব কাজী সিরাজ, আপনি কিছু যোগ করতে চাইছেন? আমি আসছি। আমার কথা হচ্ছে যে কিলিং গুলো হলো, দুজন বিদেশির হত্যাকাণ্ড ঘটলো, এটা কোনোটাই টার্গেট কিলিং না। কিন্তু যে টার্গেট কিলিং যেভাবে হয়, যেমন একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত, এটা টার্গেট কিলিং ছিল না, কিন্তু উদ্দেশ্য একটা ছিল। সেই উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত কারা? এই যে কিলিং গুলো হলো, এই দুজন বিদেশি, এই যে পাবনায় একজন খ্রিস্টান ধর্মযাজককে জবাই করে মেরে ফেলার চেষ্টা করা হলো, তারপরে আরো অনেকগুলো ঘটনা ঘটছে, কিছু শিশু হত্যা হলো, নারী ধর্ষণ হলো, গ্যাং রেপ হলো। এটা সত্যি কথা, যেগুলো বিচার আচার হচ্ছে না ঠিকই, কিন্তু এগুলোর পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, প্রাথমিকভাবে আমরা বুঝি সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে হচ্ছে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত। এই সমস্ত ঘটনার পরে যেটা আপনারা লক্ষ্য করে দেবেন, মিডিয়া এসছে, এই যে ইনভেস্টর ফোরাম মিটিং বন্ধ হয়ে গেছে, আমাদের গার্মেন্টসে যে কার্যাদেশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, নতুন কোন কার্যাদেশ আসছে না, বিদেশিদের বহুমাত্রিক, কারণ খেলার দলগুলো আসছে না, এগুলো বহুমাত্রিক ক্ষতি, এগুলো হচ্ছে ক্ষতি হচ্ছে। এখন এগুলো ক্ষতিতে লাভবান কেউ হচ্ছে নিশ্চয়ই। একটা ঘটনায় আমরা কে স্পষ্ট করে তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু একটা জিনিস তো ক্ষতিগ্রস্ত কারা, লাভবান কারা। তো এখানে রাজনীতির প্রশ্ন তো আসে অবশ্যই, এবং রাজনীতির প্রশ্ন এরকম ঘটনাগুলো কখন ঘটে, কেন ঘটে, সেগুলো বিবেচনা আনা উচিত। আর এরকম ঘটনা এই প্রথম ঘটছে, আওয়ামী লীগ এবার ক্ষমতা আসার পরে, আগেই ঘটেনি তা তো নয়, ঘটনা ঘটে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে। আমরা যদি গত সংসদের আগের অধিবেশনে একটা প্রশ্ন এসেছিল বঙ্গবন্ধু হত্যার পেছনে জাসদের ভূমিকা নিয়ে, এটা শেখ সেলিম না, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদের প্রশ্নটা উত্থাপন করায় জাসদের মঈনুদ্দিন খান বাদল তার বক্তব্যে বলেছিলেন, আমাদেরও 20,000 লোককে তখন খুন করা হয়েছিল। সেই খুনগুলো কারা করেছিল তিনি সুস্পষ্টভাবে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দিকে নির্দেশ করেছেন। তখনের ইতিহাস আমরা যারা জানি, তখনকার ইতিহাসও খুব আমাদের গর্ব করার, অহংকার করার মতো ইতিহাস ছিল না। তখন এরকম ঘটনাগুলো ঘটেছে রাজনীতিতে। এবং মূলত আপনি যখন একটা দেশে, আমাদের এখানকার জন্য না, সারা পৃথিবীতে যখন জনগণ সমস্ত, আমাদের এখানে এমন তো ঘটনা ঘটছে, একটা সময় আন্দোলন, এমন অবস্থা, সমস্ত রাজনৈতিক দল কিন্তু ঘটছে। আমার একটা দেশে যখন জনগণ সক্রিয় থাকে, জনগণ ইনএক্টিভ থাকে, রাজনৈতিক কর্মকাণ্ড যখন থাকে না, সামাজিক কর্মকাণ্ড থাকে না, সাংস্কৃতিক আন্দোলন থাকে না, কোনো কিছু যখন থাকে না, অ্যাবসেন্ট থাকে যখন, ওই সুযোগগুলো কিন্তু দুর্বৃত্তরা নিতে পারে। সঙ্গে সঙ্গে একদিকে অরাজনৈতিক দুর্বৃত্তরা নিতে পারে, আবার রাজনৈতিক দুর্বৃত্তরা। এই ক্ষেত্রে যেটা এসছে এখানে রাজনৈতিক স্বার্থ উদ্ধার, রাজনৈতিক স্বার্থের প্রশ্নটা জড়িত মনে হয়। মানুষ এটা তো লক্ষ্যই করছে, আমরা অনুভবও করছি যে আলটিমেটলি আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনার কথার সূত্র ধরে আমি ডক্টর সাদেকা হালিমের কাছে যাব, আবার ফিরে আসবো আপনার কাছে। কিন্তু আমার দুটি প্রশ্ন আমার রয়ে গেল, আপনার মানে আমার প্রশ্ন ঠিক না, কৌতূহল রয়ে গেল। একটি হলো যে আওয়ামী লীগ সরকার বা তৎকালীন সরকার বা জাসদ হত্যা বা সেই সময়কার যে বিরোধগুলো, তার সাথে আসলে বিদেশি হত্যাকাণ্ডের মতন ঘটনার সাদৃশ্যটি কি করে আসে আমি ঠিক বুঝতে পারলাম না, এক। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যেটি বলছেন যে যখন জনগণ ইনএক্টিভ থাকে, যখন বিভিন্ন ধরনের
রাজনৈতিক কর্মকাণ্ড ইনঅ্যাক্টিভ থাকে, এরকম বহু বহু দেশ আছে। বিশেষ করে যত বেশি দেশ উন্নয়নের দিকে যায়, জনগণ ততই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। কোন সময় জনগণ খুব অ্যাক্টিভ ভাবে রাজনীতিতে আসে সেটা যেহেতু আমার মনে হয় এই ব্যাপারে আমি আসবো আপনার কাছে, আমি এই প্রসঙ্গ নিয়ে আসবো আপনার কাছে। কিন্তু ডক্টর সাদেক হালিম কিছু বলতে চান এই বিষয়ে, আপনার বক্তব্যটি নিয়ে আমি বিরতিতে যাব। না, আমি কোন বিষয় বলবো? আপনি দুটো প্রশ্ন ওনাকে ছুড়ে দিয়েছেন। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আজকে যে আলোচনাটা হচ্ছে, ফোকাসটা হচ্ছে যে আমাদের দেশে দুজন বিদেশি হত্যা হয়েছে। তার আগে একজন সৌদি দূতাবাসের একজন কর্মকর্তা একজন হত্যা হয়েছিল। এখন বিষয়টা হচ্ছে যে এই যে দুটি হত্যাকাণ্ড হয়েছে, আমি অনেক চ্যানেলেই মানুষকে বলতে শুনছি, বক্তা হিসাবে এবং জনগণও বলছে যে পশ্চিমা বিশ্বেও কিন্তু অনেক বাংলাদেশি মারা যায়, এবং এক বছরের মধ্যে বোধহয় এই গত এক বছরে আমেরিকায় প্রায় 6 জন বাংলাদেশি মারা গেছে। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, তারা মারা গেছে হয়তো রোড অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের বর্ণ বৈষম্য বা ইত্যাদি কারণে, মাগিং হয়ে ইত্যাদি কারণে তারা মারা গেছে। কিন্তু বাংলাদেশে এই মৃত্যুটা যে মৃত্যুটা হয়েছে দুইজনের একেবারে খুবই কম গ্যাপে, এটা অত্যন্ত পরিকল্পিত, এবং রাজনৈতিক যদি এখানে প্রশ্রয় না থাকতো তাহলে এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো খুবই অসম্ভব ব্যাপার। কেননা এখানে অনেক ধরনের ইকুয়েশন হয়তো কাজ করেছে যে বাংলাদেশকে কোনো না কোনো ভাবে বিদেশে আমাদের ভাবমূর্তিটাকে, আমাদেরকে ইমেজটাকে ক্ষুণ্ণ করতে হবে। আমাদের অর্থনীতির যেখানে চাকা যেখানে চলছে, আমাদের অন্যান্য সূচকে আমরা যত ভালো করছি সেই জায়গায় একটা দৃষ্টি পড়েছে, সেহেতু এখানে একটা আন্তর্জাতিক দৃষ্টি আছে, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ যে বিষয়টি। আমি সিরাজ ভাইয়ের সাথে এক জায়গায় একমত যে হ্যাঁ, দেশের মধ্যে যখন রাজনীতিতে আমরা জানি, আমরা প্রায় আলোচনা করছি যে শক্তিশালী একটি বিরোধী দল থাকা প্রয়োজন। এখন যাদেরকে আমরা আসলেই বাস্তবে বিরোধী দল বলছি, আর তাত্ত্বিকভাবে যেটা পার্লামেন্টের ভিতরে আছে, আমরা অবশ্যই চাই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি দেশে থাকুক। আমরা এটাও বলি যে ওয়ার্স ডেমোক্রেসি ইজ বেটার দেন নো ডেমোক্রেসি, বাট এই ডেমোক্রেসির মধ্যে যখন তৃতীয় বিশিষ্ট রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অনেক চড়াই উতরাই পার হচ্ছে, এবং ভূ রাজনৈতিক অবস্থানে বাংলাদেশ কিন্তু এখন একটা দৃষ্টি পড়েছে আমাদের উন্নত পশ্চিমা রাষ্ট্রগুলির, সেহেতু এইখানে এই যে দুইজন মারা গেছেন, এবং একটা জিনিস খুব আমার দৃষ্টি আকর্ষণ করছিল সেদিন আলোচনা দেখে, যে যখনই অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম বললো যে আমরা আসবো না, তার পরের দিনে আসে কিন্তু সন্ধ্যার সময় ইটালিয়ান হত্যা করা হলো। এখন মনে হলো যে ওরা যে আসছে না, ওরা যে সতর্ক বার্তাটা দিয়েছে, এটাকে আমার এই দাবিটাকে, আমাকে ফ্যাক্টটাকে আমার প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। আমি সোশ্যোলজিক্যালি বলছি, মেথোডোলজি ভাষায়, এবং এই প্র্যাকটিসে আনার বিষয়, যেখানে আমাদের যে ফাহিমা আপা যে বললেন আশঙ্কাটা যে কাল্পনিক, উনি বলেছেন উনি যে বিএনপি এই ধরনের যে অ্যাকিউজ করা যেটা কাল্পনিক, হ্যাঁ আমিও ভাবতে চাই এটা কাল্পনিক, কিন্তু দুইজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির, তারা স্ববিরোধিতা করেছেন। একজন বলছেন যে না, কেউ করেনি, আমরা হত্যার রাজনীতি করি না, কিন্তু আরেকজন বলছেন পরিষ্কার করে যদি হয়ে থাকে তাহলে সেটা ব্যক্তি হিসাবে। তার মানে কি পরোক্ষভাবে কি কোনোভাবে তারাও আশঙ্কা বা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা, যে এখানে কোনো ধরনের সংশ্লিষ্টতা আসবে কিনা, সেটা আমার মনে হয় বিশ্লেষণের বিষয়। একটি বিষয় ডক্টর সাদেক হালিম শুধু আমি উল্লেখ করে রাখতে চাই, আপনি যেটি বলছেন যে বিদেশেও অনেক বাংলাদেশি নাগরিক মারা গেছে, এরকম ঘটনা ঘটেছে, মানে সেই জায়গায় নিশ্চয়ই এরকম ব্যাপারও কাজ করে যে একজন অভিবাসী ওখানে অনেকদিন ধরে আছেন, তার ব্যক্তিগত অনেক সম্পর্ক, লেনদেন, দেনা পাওনা তৈরি হয়, সৌদিতে শ্রমিকদেরকে হত্যা করা হয় অনেক সময়, ফলে বিভিন্ন রকম, কিন্তু এই ধরনের ইটালিয়ান নাগরিক সেটাই কোনো ধরনের তুলনা করা যায় না, না জমি জমা বা তারা দুজনেই নিরীহ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার। আমাদের যদি উন্নয়ন না হতো তাহলে এই উন্নয়ন সংস্থাগুলো তো কাজ করতো না, তারা তো একেবারে সরল মনে আমাদের এখানে কাজ করে, এবং একেবারেই ব্যক্তিগত বিভিন্ন রকমের সম্পর্ক বহির্ভূত। উন্নয়ন কর্মীদের সাথে আমরাও কাজ করি, তারা রিক্সায় ঘুরে, গরুর গাড়িতে ঘুরে, ভ্যানে ঘুরে, তারা গ্রামগঞ্জে যায়, কাজ করে, গবেষণা করে, সবকিছু তো চলছে। আসছি ডক্টর সাদেক হালিম, এবং আপনারা আছেন নাজমা আক্তার, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, এবং কাজী সিরাজ তো আছেনই, আপনারাও আছেন আমাদের সাথে। ফিরে আসছি 71 জার্নালে। 71 জার্নাল আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি একটু চট করে ঘুরে আসি আমাদের সাথে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি নিশ্চয়ই কিছু বলতে চাইবেন, আপনি বলছিলেন। জি, আমি বলছিলাম যে সরকার বারবারই বলে যাচ্ছেন যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, নিরাপত্তার অজুহাতে, যদিও একটার পর একটা দেশ থেকে সতর্কতা জারি করা হয়েছে, খেলা টেলা তো তারা আসছেন না বিদেশি দলগুলো। এখন প্রবলেমটা হয়ে গেছে কি, যে যেটাই হোক
আপনারা যদি দেখেন অতীত থেকে আজকে পর্যন্ত যে যত দোষ নন্দ ঘোষের মতন হয়ে যায়, বিএনপি জামাত, এই জামাতের সাথে তো 96 সনে আওয়ামী লীগও ছিল। মতিউর রহমান নিজামী সাহেবের সাথে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও তো আমরা দেখেছি, সেগুলো তো ডকুমেন্টেড প্রুফ। কাজেই এখানে সাদেকা হালিম উনি বললেন না যে বিএনপি নেতৃবৃন্দের কথায় উনি স্ববিরোধিতা দেখেছেন। স্ববিরোধিতা কিন্তু আপনি বর্তমানে সরকার এবং সরকারি দলের নেতৃবৃন্দের কথায় এবং বার্তায় হরহামেশাই আপনি যদি খেয়াল করেন দেখবেন, যেমন আমরা সবাই সাধারণ মানুষ সবসময়ই দেখছি। মানে আওয়ামী লীগ স্ববিরোধিতা করে বলেই বিএনপিও করে, আমি বুঝতে পারলাম না। মানে এই আওয়ামী লীগ স্ববিরোধিতা করে? বিএনপি স্ববিরোধিতা করেনি। বিএনপির দুটো কথার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে যে বিএনপি কখনো কোনো নাশকতা কিংবা হত্যার রাজনীতি করে না। বিএনপি জনসাধারণের দল, জনগণ বারবার বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি এসেছে, দেশ পরিচালনা করেছে। বিএনপি একটি বড় দল, বহুবার বাংলাদেশে সরকার গঠন করা দল। এই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই আইনজীবী হিসেবে, আপনার কি স্পেকুলেশন, আপনার কি মনে হয় তাহলে এগুলো আসলে কারা ঘটাচ্ছে? এখন দেখেন, এই জিনিসগুলো করে কাউকে যদি দোষারোপ করা যায়, আমি যদি মনে করি একটা হাইপোথেটিক্যাল কথা আর কি, যে যেমন দেখেছেন অতীতেও ওই 92 দিনের নাশকতার যে ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম, এরকম তো ভুরি ভুরি এক্সাম্পল আছে। সেটা তো আপনারা সাংবাদিক হিসেবে যখন গণমাধ্যমে কাজ করেন আপনারাও দেখছেন। গণমাধ্যমের একজন এডিটর উনি তো কিছুদিন আগে বলেছেন যে ওনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এখন বিএনপির উপর দোষ দিয়ে সামনের যে ইলেকশন এবং সংলাপের যেই জাতীয় এবং আন্তর্জাতিক চাহিদা আছে সেটাকে পাশ কাটিয়ে যাওয়া যায়, তাহলে কেন নয়? এই ধরনের ঘটনা ঘটিয়ে সরকারের নির্দেশ কিংবা আদেশ ছাড়া তো কিছুই হচ্ছে না এখন দেশে। আমরা দেখেছি যে বিএনপির, আপনি দেখেন যে সমস্ত আমাদের দলের নেতা কর্মী তারা তো জেলে, পরিবার পরিজন নিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মী, হাজার হাজার মামলা। এখানে তো জিনিসটা এমন নয় যে একজন দুজন। কিছুদিন আগে জাতিসংঘের যেই মানবাধিকার বিষয়ক একটি হিয়ারিং ছিল, শুনানি, সেখানে হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রথিতযশা, তারা গিয়ে তো বলেছে যে আমি আপনার কাছে আসছি, কিন্তু আমি শুনতেই চাই নাজমা আক্তার আপনার কাছে, যেটি অ্যাডভোকেট ফারহানা নাসরিন মুন্নী বললেন যে এই দোষারোপের রাজনীতির মধ্যে দিয়ে সরকার একটি ফায়দা লোটার চেষ্টা করছে, এবং এরকম অনেকেই বলছে যে এখন একটি জুজুর ভয় স্থাপন করে একটি অসাম্প্রদায়িক হিসেবে যে দলটি পরিচিত সেই দলটি আসলে একরকমের জুজুর ভয় সৃষ্টি করার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের জঙ্গি, জামাত ইত্যাদি ইত্যাদির ভয় দেখিয়ে তাদের ক্ষমতা পাকাপোক্ত করছে। এই অভিযোগকে নাজমা আক্তার আপনি কিভাবে? না, এটি আসলে বিএনপির হচ্ছে আমি বলবো পাতানো অভিযোগ। এটা যারা ওরা যেটা বলে যে আমরা সরকার পরিচালনা করছি এবং আমরাই দেশে আবার নাশকতা করছি, মানে বিষয়টি কেমন হাস্যকর হয়ে যায় একেবারে। অ্যাডভোকেট ফারহানা নাসরিন যেটি বলছেন যে এর মধ্যে দিয়ে দেশে যে একটি ঐক্য প্রতিষ্ঠা বা সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন করার যে দাবি, যেটি বিএনপি জানিয়ে আসছে, সেই সবকে পাশ কাটিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে। না, পাশ কাটিয়ে আমার তো মনে হয় বিএনপি এটা করছে যে যাতে তাদের যে দাবি সেটি মানা যায় কিনা, বা তাদের সঙ্গে ঐক্য প্রতিষ্ঠা করা যায় কিনা, কিংবা বিদেশের চাপে এই ধরনের একটা অজুহাত সৃষ্টি করে আমাদেরকে নার্ভাস করে দেওয়া বা সরকারকে নার্ভাস করে দেওয়া যায় কিনা, এটা তো বিএনপির চাল হতেই পারে। অ্যাডভোকেট ফারহানা নাসরিন বলেছিলেন প্রথমেই যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই বক্তব্য দিয়েছিলেন তাদের নেতার বিরুদ্ধে। তাদের একজন নেতা তার বাড়িতে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন, সম্ভবত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানার্থে, এবং সেখানে তিনি অগ্রিমভাবে বলেছেন যে ওই কিছুদিনের মধ্যেই বাংলাদেশে জঙ্গি আক্রমণ হতে পারে। এই ধরনের একটা প্রেডিকশন থেকে যে অস্ট্রেলিয়া যে সফরটা আমাদের ক্রিকেট টিম যে বাংলাদেশে আসা যে স্থগিত করলো, সেটি কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। তারপরও দেখেন এই কথা বলার পরে অস্ট্রেলিয়া আসলো না, 2 দিন পরে ইতালীয় নাগরিককে হত্যা করা হলো, একটা নিরীহ মানুষ। তারপরে কি হলো, জাপানের নাগরিককে হত্যা করা হলো। এবং হত্যার প্রেক্ষাপট তৈরি করা তাহলে তাদের ভাষায় যদি হয়, তাহলে কি এটাই হবে যে তারা এই ধরনের একটা ক্ষেত্র তৈরি করছে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিংবা বাংলাদেশ সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে, সুতরাং বিদেশিদের এখানে আসতে হবে, আমাদের দেশে তাদের নাক গলাতে হবে, কিংবা অন্যান্য মুসলিম কান্ট্রিতে যেভাবে
বিদেশিরা অনুপ্রবেশ করছেন, মানে এই টেরোরিজমকে কাউন্টার দেওয়ার নামে আমাদের দেশেও তারা অন্য কেউ এভাবে আসতে চায় কিনা, বা বিএনপি সেই ক্ষেত্র প্রস্তুত করতে চায় কিনা, কিংবা আমাদেরকে প্রেসারে ফেলে কোনো নির্বাচন আদায় করার কোনো অপকৌশল তারা করতে চায় কিনা, এটি কিন্তু নানান প্রশ্ন। আর কাজী ভাই একটি কথা বলেছেন যে গার্মেন্টসের অর্ডার চলে যাচ্ছে। কাজী ভাই, গার্মেন্টসের অর্ডার যদি প্রত্যাহার করে নেয়, যদি বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা যদি বাংলাদেশ থেকে তারা চলে যায়, কিংবা আপনার ইনভেস্টররা যদি তাদের ইনভেস্টমেন্ট বন্ধ করে চলে যায়, তাদের কার লাভ হবে? সরকারের কি কোনো লাভ হবে? এবং এটা করে কারা তাদের ফায়দা হাসিল করতে চায় সেটি কিন্তু আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে, উল্লেখ করতে হবে। কারণ এইগুলি করে যারা ভোলাপানিতে মাছ শিকার করতে চায় তারা এটি করছে, এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে আমরা পূর্বেও জানি, এখনো জানি। ফাইমা নাসরিন আপা বলেছেন যে 92 দিনের নাশকতা, এক সেকেন্ড আমি শেষ করছি, 92 দিনের নাশকতা নাকি উনরা করেননি, আন্দোলনের কর্মসূচি উনরা দিলেন, নাশকতা করলো অন্য দল এসে, সরকারের মানে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নাশকতা সৃষ্টি করলো, তাহলে ওনারা আন্দোলন দিলেন কেন? কারণ সরকারের হাতের পুতুল নাকি বিএনপি? আমি সেই প্রশ্নই রেখে গেলাম। জি, অনেক ধন্যবাদ নাজমা আক্তার, অনেক ধন্যবাদ ফাহিমা নাসরিন মুন্নি। আমাদের হাতে আর সময় নেই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ছোট্ট করে আপনার উত্তর দুটো প্রশ্ন, যে তখন মঈনুদ্দিন খান বাদলের যে অভিযোগটা, এটার সঙ্গে দুজন বিদেশি হত্যার, আমি হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি যেভাবে প্রশ্নটা নিয়ে এসেছিলেন যে হত্যাকাণ্ড এখনই হচ্ছে, আগে এগুলো বাংলাদেশে হয়নি, হত্যাকাণ্ড হয়েছে, আমি বিদেশি হত্যাকাণ্ডের কথা বলছি। উদ্দেশ্যটা তো হচ্ছে কি, জাসদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল চিরকাল প্রতিটি দেশেই চলছে, জাসদের বিরুদ্ধে অভিযোগটা ছিল হত্যাকাণ্ডটা তখনও যে রাষ্ট্রের স্থিতি নষ্ট করার জন্য, সরকারকে দুর্বল করার জন্য, এগুলো সে লাইনে যদি তারা পার্সু করে, সে লাইনটাই তারা সে লাইনে কাজ করবে। আবার একইভাবে ওদেরকে ব্লেম করার জন্য, নিজেদের ক্ষমতা সংহত রাখার জন্য, ক্ষমতা স্থায়ী করার জন্য সরকারের পক্ষ থেকে খুনোখুনির যে রাজনীতি, খুনোখুনির রাজনীতিটা বাংলাদেশের রাজনীতিতে খুনোখুনি নতুন নয়, আরো দীর্ঘ আলোচনার ব্যাপার। এটা তো বললাম, এটা কোনো টার্গেট কিলিং নয়, এটা হচ্ছে, আমি এটা আগে এখানে বলে একটু আগে আরেক জায়গায় মধ্যে বলেছিলাম যে এটা ক্ষতিগ্রস্ত কারা, ক্ষতিগ্রস্ত আপনি বলেছেন সেটি সরকার, দেশ, রাষ্ট্র। আমি যেটা বলছি, এই যে সমস্যাগুলো হচ্ছে, এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবার জন্য এটা একটা পরিকল্পিত ঘটনা, জাতীয় আন্তর্জাতিক সংযোগ এখানে থাকতে পারে। এখন আমাদের বক্তব্য হচ্ছে কারা করেছে এটা তদন্তের মাধ্যমে বের করে আনার আগে এটা করা উচিত নয়। আর এই যে এখন যে ইলেকশন নেওয়ার জন্য বা ইত্যাদি করার জন্য বিএনপি চাইতে পারে, ইলেকশন নেওয়ার দাবিটা বিএনপির থাকতে পারে, জনগ্রহ আছে, কারণ 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনটি, সেটি একটি আদর্শ নির্বাচন ছিল না। 300 আসনের সংসদে 153 জন সংবিধান লঙ্ঘন করে, এই প্রসঙ্গে কথাগুলো আসবে, একটি নির্বাচন, একটি ইনক্লুসিভ ইলেকশনের দাবি জনগণের থাকতে পারে। মনে করছেন যে এই ধরনের পরিস্থিতি একদম না, আমি সেটা মনে করছি না। এই বক্তব্যটা যখন আসলো যে এটা আদায় করার জন্য এগুলো হতে পারে, এটা করার জন্য, আদায় করার জন্য এগুলো করছে, যদি করে, যদি প্রমাণ হয়, নিশ্চয়ই এগুলো আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেটা চলাই উচিত। কিন্তু এরকম একটা দাবি যদি জনগণের মধ্য থেকে আসে, সেটা অন্যায় দাবি। উনি যেটা বলছেন এই দাবিটাই অন্যায়, সেটা বলতে চেয়েছিলেন যুব মহিলা লীগের সভানেত্রী, তার বক্তব্যে যেটা এসেছিল যে অন্যায় দাবি বলেছেন। না, উনি অন্যায় দাবি বলেননি, অন্যায় দাবি সত্যি বলেননি। আবার পুনঃপ্রচার হবে সকালবেলা, সকাল 6টায় দেখে জাস্টিফাই করছেন ওই নির্বাচনটাকে, আমরা সেটাকে জাস্টিফাই, সেটা পক্ষে দাঁড়াবার আমার মনে করো খুব একটা যুক্তি নেই। জি, আমরা একটা বিরতি নিয়ে ফেরত আসছি, ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। চট করে একটু পত্রপত্রিকা দেখে আসতে চাই। এবং জনকণ্ঠ বলছে দখল থাবায় শীতলক্ষা নদী দখল হয়ে যাচ্ছে। প্রায় এই ধরনের খবরাখবর আমরা দেখি এবং ভুলে যাই, কারণ এরপরে আরো পূর্ণোদ্যমে এই দখল প্রক্রিয়া চলতে থাকে। একটা বড় বক্স আইটেম দেখতে পাই 6 কলামের। এরপর রয়েছে ভোরের কাগজ বলছে সটকে পড়েছেন বড় ভাই ও অস্ত্রদাতা, তদন্তকারীদের ধারণা এদের একজন লন্ডনে আর অন্যজন ভারতে। লন্ডনে আমরা কিছুক্ষণের মধ্যে কথা বলার চেষ্টা করব। একটি ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিটি কার ঠিক বুঝতে পারছি না, পুলিশ খুব
জাপটে ধরেছেন। রাজধানীর মিরপুরে গতকাল জামায়াত শিবির মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে। এরপর রয়েছে সংবাদ, এবং সংবাদে বলা হচ্ছে 41 বিচারপতিকে হত্যার হুমকি, হিজবুত তাহরিরের একজন গ্রেফতার। এই লিফলেট যখন তারা বিলাচ্ছিল তখন একজনকে ধরা হয়েছে। এটিও একটি বেশ মানে এই বোধহয় প্রথম এরকম ধরা হলো, কারণ হিজবুত তাহরিরের বিভিন্ন ধরনের পোস্টার এবং লিফলেট ইত্যাদি ইত্যাদি বিলি করতে এর আগে আমরা শুনেছি, দেখেছি, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন, কিন্তু এবার ধরা পড়েছে। কোনো আইনই প্রয়োগ করা যাচ্ছে না বেপরোয়া পরিবহন মাফিয়া, অর্থাৎ বেশি ভাড়া এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করা যাচ্ছে না। কাইয়ুম সন্দেহের তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যেটি বলেছেন, লন্ডন কানেকশন খুঁজছে পুলিশ। এরপর রয়েছে সকালের খবর, বড় ভাইয়ের সংখ্যা ডজন খানেক, দুজন পলাতক, অনেকে গোয়েন্দা নজরদারিতে। অর্থাৎ বড় ভাই একজন, সেটি বলাটা বোধহয় ঠিক হবে না, অনেকের মধ্যে এক হচ্ছে কাইয়ুম কমিশনার। বোমা মেরে উন্নয়নের গতি রোধ করা যাবে না, প্রধানমন্ত্রী বলেছেন। 41 বিচারপতিকে হত্যার হুমকি হিজবুত তাহরিরের। সেই বড় ভাই কাইয়ুম কিনা নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী, আরো একটি বিশ্বাসসূচক চিহ্ন। এরপর রয়েছে আমাদের সময় মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ভূমিকা রাখতে পারছে না বায়রা, বিদেশি সতর্কতায় অশনি সংকেত অর্থনীতিতে। যে কথাটি আমরা একটু আগেই বলছিলাম, অর্থনীতিতে বেশ বড় ধরনের বহুমাত্রিক প্রভাবই পড়ার সম্ভাবনা রয়েছে। লন্ডনে খালেদা জিয়ার গাড়িতে হামলার চেষ্টা। এখানে থামবো, কারণ আমি লন্ডনে যোগাযোগ করতে চাই। আমাদের সাথে তানভীর আহমেদ, লন্ডন প্রতিনিধি, তিনি যুক্ত আছেন, স্কাইপেতে সংযুক্ত আছেন। আশা করি তাকে আমরা বড় পর্দায় দেখতে পাবো। তানভীর আহমেদ, আপনাকে 71 জার্নালে স্বাগত জানাচ্ছি। লন্ডনে বেগম খালেদা জিয়ার গাড়ির উপর হামলা হয়েছে, একটু ঘটনাটি যদি বলেন। হামলা হয়েছে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, হামলার অভিযোগ আছে, অভিযোগ এসেছে। আসলে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একটি অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন মোবাইলে আসলে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে গতকাল রাত থেকে। তো সেই ভিডিওটিতে আমরা যতটুকু দেখেছি যে একদল লোক একটা সাদা গাড়িতে তড়িঘড়ি করে পালিয়ে যাচ্ছে। তো কিছু মানে লোক, তারা নাম পরিচয় প্রকাশ করতে চাইছেন না, তারা দাবি করছেন যে এই সেখানে খালেদা জিয়া উপর হামলা হয়েছে এবং ডিম ছোড়া হয়েছে। এবং কিন্তু আমরা যখন বিএনপির দায়িত্বশীল লোকজনদের সাথে কথা বলছি, তারা এই দায় স্বীকার করেনি। তারা বলছেন যে সেখানে সেই গাড়িতে বিএনপি চেয়ারপারসন ছিলেন না, এবং যে সাদা গাড়িটির কথা বলা হচ্ছে, সাদা গাড়িতে আসলে কখনোই বিএনপি চেয়ারপারসন কিংবা তারেক রহমান কখনো সাদা গাড়ি ব্যবহার করেন না। কিন্তু সেই নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আমাদেরকে সবসময় বলছে যে তারা নিশ্চিত হয়েছেন বেগম খালেদা জিয়ার উপরেই এই হামলাটি হয়েছে। তানভীর, একটি বিষয় আমার জানতে ইচ্ছে করছে, এই ভিডিওটি আমিও দেখে এসেছি কিছুক্ষণ আগেই, এবং আসলে কিছুই বোঝা যাচ্ছে না, গাড়িতে কে আছেন, কারা আছেন এবং কি ধরনের হামলা সেটিও বোঝা যাচ্ছে না। আসলে শুধু দেখা যাচ্ছে যে গাড়ি এবং একজন লোক দৌড়চ্ছেন। আমি যেটি জানতে চাই, এটি লন্ডনের কোন এলাকায় এবং ইংল্যান্ডের মতন জায়গায় যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত শক্তপোক্ত, সেখানে আসলে কিভাবে এই ঘটনাটা ঘটলো, পুলিশ কিছু জানে কিনা এই ব্যাপারগুলো? এটি হচ্ছে সেন্ট্রাল লন্ডনে হাল স্ট্রিট নামে একটি জায়গা রয়েছে, সেখানে একটি শপিং সেন্টারের কাছাকাছি জায়গায় এই ঘটনাটি আসলে। আর মূলত এখানকার পুলিশ, আপনি জানেন যে যখন কোনো অভিযোগ না পায় ততক্ষণ পর্যন্ত সেটিকে গুরুত্ব দিয়ে তারা নিজে থেকে কোনো ঘটনার তদন্ত করে না, যদি না সেখানে কোনো দুর্ঘটনা কিংবা কারোর উপরে ব্যক্তিগত আক্রমণ এ ধরনের ঘটনা না ঘটে। তো এই ঘটনাটি যেহেতু গতকাল হয়েছে, এখনো পর্যন্ত সেখানে আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ করেননি যে সেখানে একটি ঘটনা ঘটেছে বা কেউ অ্যাসল্ট হয়েছেন বা শারীরিক ভাবে হামলার শিকার হয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো পক্ষ যদি জানতে চায় পুলিশের কাছে এ ধরনের কোনো ঘটেছে কিনা, সরকারি দায়িত্বশীল কোনো ব্যক্তি কিংবা হাই কমিশন কিংবা বাংলাদেশের পক্ষ থেকে কিংবা বিএনপির তরফ থেকে অথবা আওয়ামী লীগের তরফ থেকে এ ধরনের কেউ যদি পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চায় যে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, তখন দায়িত্বরত পুলিশ আসলে এই বিষয়গুলো সিসিটিভি পর্যবেক্ষণ করে জানাবে আদৌ আসলে সেই সাদা গাড়িটি কাটছিল, এর আগে কিছুক্ষণ আগে হামলার ঘটনাটি ঘটেছে সেখানে খালেদা জিয়া উপস্থিত ছিলেন কিনা। তো এই দায়িত্বশীল ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আসলে জানাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না খালেদা জিয়ার উপরে হামলা হয়েছে। তানভীর, আমার হাতে সময় খুব কম, আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে বড় ভাইয়ের কোনো খোঁজ পেলেন কিনা লন্ডনে আপনাদের আশেপাশে? জানেন তো বড় ভাইকে খুঁজছে এখন বাংলাদেশ?
এখন বড় ভাইকে খুঁজছে বাংলাদেশ, এখন সেই বড় ভাইকে খুঁজছে বাংলাদেশ, এটিকে সংবাদপত্রের মাধ্যমে খুঁজছে নাকি ইন্টারপোলের মাধ্যমে খুঁজছে? সেই বড় ভাই যদি অভিযুক্ত হয়ে থাকেন, আমরা ইন্টারপোলের মাধ্যমে সেই বড় ভাইয়ের নোটিশ কি জারি হয়েছে? আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে খুঁজছেন নাকি টকশোর মাধ্যমে খুঁজছেন? সেটিও একটি আলোচনার বিষয় আসলে। তো আমার ধারণা যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে খুঁজে থাকেন, সেটি নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আসলে পরেই আমরা সেই বড় ভাই সংক্রান্ত খোঁজ খবর দিতে পারবো। অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে এই বিষয়ে কোনো খবর নেই? না, এটি তো এয়ারপোর্ট অথরিটির কাছে এই নিরাপত্তা। আমি আরেকটু যদি পরিষ্কার করে বলি, যদি বাংলাদেশ সরকার কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ পোষণ করেন যে ওই কথিত বড় ভাই এই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাহলে নিশ্চয়ই বিমানবন্দরে নিষেধাজ্ঞা জারি হবে। লন্ডনের বিমানবন্দর হিথ্রো কিংবা গেটউইক এয়ারপোর্ট বা যেই মানে বিমানবন্দরগুলো দিয়ে আসেন, এটিতে জাহাজে করে এখানে আসবার সুযোগ নেই, বা নৌকা যোগেও আসলে লন্ডনে ঢুকবার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে এয়ারপোর্ট গুলোতে সেই বার্তাটি পাঠানো হয়েছে কিনা, বা বাংলাদেশ হাইকমিশন লন্ডনে সেই তথ্যটি দেওয়া হয়েছে কিনা, তো এই জায়গাগুলোতে আসলে সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ তানভীর আপনাকে। আমাদের হাতে সময় ছাড়াও আসলে এই যে এটা এই বক্তব্যটা আসতে পারে, এই যে লন্ডনে বড় ভাই খুঁজছেন, তো এটা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে লন্ডনে অপরাধী খোঁজার অর্থে হচ্ছে কি মিন করা হয় ভেতরে, যদি ব্যাখ্যা করা হয়নি। তো আমার মনে হয় আগে থেকে এগুলো আগে বের করে বলগুলো লন্ডনে পাইছে বড় ভাইকে। অনেক ধন্যবাদ তানভীর। আর ডক্টর সাদেক হালিম, যে শেষ বাক্যটি বলেন, আমাদের হাতে সময় আর নেই, কি বুঝলেন এই লন্ডনে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা? আসলে এটাও একটা রাজনীতি মনে হচ্ছে, কেননা লন্ডনে যদি আক্রমণ হতো সত্যিকার অর্থে, তাহলে এতক্ষণ অবশ্যই এটা উদ্ঘাটন হয়ে যেত। কেননা উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, উনি যদি ওখানে শপিং এর পারপাসে যেয়ে থাকেন হল স্ট্রিটে, এটা নিশ্চয়ই ওখানকার লোকাল পুলিশ অন ডিউটি অবহিত থাকতোই। সেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কাল্পনিক কাহিনী হতে পারে, যে সেখানে ওনার গাড়ি বিএনপির পক্ষ থেকে দাবি আসলে করা হয়নি। এবং আমরা তো আজকে অনেকগুলো প্রেস কনফারেন্স দেখেছি, বিশেষ করে কাইয়ুমের বিষয়, কিন্তু ওনারা তো এই বিষয়টি নিয়ে আসেনি। তবে ওনার কিছু প্রোগ্রাম ছিল, বারবার প্রোগ্রামগুলো বাতিল হচ্ছে। না, উনি বাতিল হয়ে গেছে, কেননা ওখানে অভ্যন্তরীণভাবে বিএনপির মানে 2-3 ভাগে ভাগ হয়ে তারা সেই সমাবেশটা পন্ড হয়ে গেছে, এবং দ্বিতীয়টা উনি নিজেই বাতিল করেছেন। একটা সময় উনি জানেন উনি নিজেই বাতিল করে দিয়েছেন। সেক্ষেত্রে মানে নিরাপত্তার বিষয়টি কখনোই বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়নি। ডক্টর সাদেক হালিম, অনেক ধন্যবাদ আপনাকে, এবং জনাব কাজী সিরাজ আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আমাদের হাতে সময় নেই, এবং অন্যান্য টেলিভিশনের যে খবরাখবর সেগুলো এখন এই মুহূর্তে আমি দেখাতে পারলাম না, তবে আপনারা দেখতে পারবেন। আর তাই আমি বিদায় নিয়ে নিচ্ছি। শুভরাত্রি সবাইকে।